শেখ হাসিনার ভুয়া সমুদ্র বিজয়। বাংলাদেশের সমুদ্র বিজয় রূপকথার এক ইতিহাস। মিডিয়ার মাধ্যমে যেভাবে আমাদের বিজয়ী দেখানো হয়েছে, বাংলাদেশের সাথে ভারত আর মায়ানমারের অমীমাংসিত অবসর ব্লক ছিল ২৮টি, যা ২০০৪ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আন্তর্জাতিক কোর্টে আর্জি জানায়। পরবর্তীতে ২০১২ সালে এর মধ্য থেকে তৎকালীন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯টি ব্লক ভারত আর মায়ানমারকে ছেড়ে দেয় এবং লাস্ট রাউন্ড অফ বিডিং থেকে সরে আসে। অত্যন্ত গোপনে মামলার নথি থেকে সরিয়ে ফেলা হয় এই ১৯টি ব্লকের অস্তিত্ব। সেগুলো হল এগুলো: DS-8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 27, 28, SS0. Boundary should take the form of a 12 nautical mile long geodetic line continuing from the land boundary terminus in a generally southerly direction to meet the median line. সুতরাং এই ব্লকগুলোর মধ্যে ৬৮% ব্লক আওয়ামী সরকার আগেই ভারত ও মায়ানমারের হাতে তুলে দেয়। তাহলে বাকি থাকে আর মাত্র ২৮ থেকে ১৯টি, বাদ দিলে ৯টি ব্লক। এই ৯টি ব্লকের অবস্থান ভারত আর বাংলাদেশের ডেলিমিটেশন লাইন বরাবর, যা ভৌগোলিক অবস্থান এখানে দেওয়া আছে। পিএসসি এর ডেলিমিনেশন লাইন এই নককে ভারতের দিকে কিছুটা ছাড় দিয়ে নিচের দিকে নেমে গেছে। এর রায়ে বলা হয়, বাউন্ডারি শুড টেক দ্য ফর্ম অফ এ 12 nautical mile long geodetic line continuing from the land boundary terminus in a generally southerly direction to meet the median line at that. বরাবর রেখা টানলে দেখা যায় যে ৯টা ব্লকের কিছুটা অংশ ভারতের, অর্থাৎ যেগুলো বাংলাদেশ লিগালি তাদের ভূখণ্ড হিসাবে পেত, সেগুলো এখন ভাগাভাগি করতে হবে। এই ভাগাভাগির রায় ITLOS দিয়েছিল বাংলাদেশ ও মায়ানমারের ক্ষেত্রে ৩টা ব্লকের ব্যাপারে। সুতরাং হাইড্রোকার্বন ব্লকের ক্ষেত্রে বাংলাদেশ সন্দেহাতীতভাবে হেরেছে। আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের দাবি ছিল সমুদ্র সীমা ভাগ হবে ইকুইটি অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে, আর ভারতের দাবি ছিল সমুদ্র সীমা ভাগ হবে ইকুয়াল ডিস্ট্যান্স অর্থাৎ সমুদ্রত্ব এর ভিত্তিতে। আন্তর্জাতিক আদালত ভারতের এই দাবি অনুসরণ করে রায় দিয়েছে। এ কারণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ দক্ষিণপট্টি দ্বীপ ভারতের হাতে চলে যায়। ব্যাপারটা হচ্ছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের চট্টগ্রাম এবং এর আশেপাশের এই অঞ্চলগুলো যেহেতু এরকম, তার কারণে এখান থেকে রেখা টানলে ইকুয়াল ডিস্ট্যান্স বরাবর বাংলাদেশের সমুদ্র সীমা অনেক কমে আসে, সেটা বিভিন্ন জায়গা থেকে। সুতরাং এই রায় জয় হয়েছে ভারতের। তারপরও কিছু মিডিয়া এবং সংশ্লিষ্ট গোষ্ঠী এগুলোকে বিজয় হিসেবে সারা দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো দিয়ে প্রচারণা করেছে। দক্ষিণে তালপট্টি দ্বীপ ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্রষ্টার এক অসীম কুদরতে বাংলাদেশ সুন্দরবনের দক্ষিণে এই তালপট্টি দ্বীপ পেয়েছিল, কিন্তু এই বিতর্কিত সমুদ্রসীমা আইনের কারণে বাংলাদেশের মূল ভূখণ্ডের কাছাকাছি জেগে ওঠা এই দ্বীপ ভারতের হাতে চলে যায়। কেন বললাম স্রষ্টার অপার এক দান বাংলাদেশের জন্য এই তালপট্টি দ্বীপ? কারণ হচ্ছে, যখন তালপট্টি দ্বীপ বাংলাদেশের অংশ ছিল, তখন এই তালপট্টি দ্বীপের অস্তিত্ব অর্থাৎ মূল ভূখণ্ড সমুদ্রের উপর ছিল। যে মুহূর্তে ভারত এই তালপট্টি দ্বীপের দখল নেয়, তার পরপরই আবার এই তালপট্টি দ্বীপ সমুদ্রের নিচে বিলীন হয়ে গেছে, যার কারণে এখন এই তালপট্টি দ্বীপের কোনো অস্তিত্ব নাই। তবে বছরের কিছু উল্লেখযোগ্য সময়ে এই ভূখণ্ডটি জেগে ওঠে। তালপট্টিকে বলা হতো বাংলাদেশের নতুন জমি। সামুদ্রিক স্রোতের প্রেক্ষিতে তালপট্টি থেকে উপকূলের দিকে বাংলাদেশের সমান নতুন জমি জেগে ওঠার সম্ভাবনা অগণিতবার বলা হয়েছে বিভিন্ন বিশ্লেষণে। কাজেই তালপট্টি শুধু একটা দ্বীপ না, এটা বাংলাদেশের ভবিষ্যৎ মূল ভূখণ্ড। ধরুন ব্যাপারটা এরকম হয়েছে যে আপনার বাড়ির উঠানের অংশ ১০ থেকে ১২ মাইল দূরের কোনো এক বাড়ির লোক এসে এটা নিয়ে গেল। সুতরাং দক্ষিণ তালপট্টির ব্যাপারে বাংলাদেশের প্রশ্নাতীত একটি হার পরিলক্ষিত হয়েছে। এবার দেখা যাক মোট কত বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল বাংলাদেশ চেয়েছিল আর কতটুকু পেয়েছে। বাংলাদেশ চেয়েছিল ২৫,৬০২ বর্গ কিলোমিটার আর পেয়েছে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার। সুতরাং বর্গ কিলোমিটার হিসাবে বাংলাদেশের ভারত ও মিয়ানমারের কাছে হেরেছে। এই বর্গ কিলোমিটারের ব্যাপার সব থেকে উল্লেখযোগ্য যে অংশটা হলো, তা হলো ২৫,৬০২ কিলোমিটার এলাকাকে বাংলাদেশের মিডিয়াগুলো বিরোধপূর্ণ এলাকা বলে চালিয়ে দিতে চেষ্টা করেছে। কিন্তু সত্যটা হচ্ছে এটাই যে ১৯টা অবসর ব্লক ছেড়ে দেওয়ার পর এই ২৫,৬০২ বর্গ কিলোমিটার সীমানা বাংলাদেশের ন্যূনতম প্রাপ্য। এই ন্যূনতম প্রাপ্য থেকেও প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা হারিয়েছে বাংলাদেশ।
অর্থাৎ ন্যূনতম প্রাপ্ত সীমানার 1/4 গিয়েছে ভারতের দখলে। আরও মজার একটা তথ্য দেই, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের মামলা ছিল ভারতের সাথে, অথচ অবিশ্বাস্য রকম বিস্ময়করভাবে বাংলাদেশের পক্ষ থেকে সলিসিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ভারতের এক ফার্মকে। এই সঙ্গে আদালতে পিসিএ রুল অনুযায়ী ভারত তাদের নিজ দেশের আরবিট্রেটর নিয়োগ দিলেও বাংলাদেশের নিজের দেশের কাউকে নিয়োগ দেয়নি। ব্যাপারটা কতটা হাস্যকর, তাই না? আন্তর্জাতিক আদালতের ইতিহাসে যা ছিল নজিরবিহীন। সমুদ্রসীমা রায়ের পর ভারত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তারা অত্যন্ত খুশি এই রায়ের। আপনি বলুন, এই রায় যদি ভারতের শতভাগ স্বার্থ রক্ষা না হয়, তাহলে কি কখনো ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানাতে পারে? এমনি শোচনীয়ভাবে বাংলাদেশের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। এই রায়ে যে আওয়ামী লীগের অবৈধ মন্ত্রীরা পর্যন্ত নিচু গলায় কথা বলেছে। এই রায়ে দুই দেশের বিজয় হয়েছে, এগুলো বলেই তারা দুদেশের জনগণকে গুলিয়ে খাইয়েছে। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, যে কোনো মামলার রায় দুই পক্ষরই কিভাবে বিজয় হয়? ভারতের বিজয় হয়েছে এটা তো সত্য, কিন্তু বাংলাদেশের কি বিজয় হয়েছে, নাকি বাংলাদেশ হারিয়েছে এই বিশাল পরিমাণ ভূখণ্ড? ভিডিওর শেষ পর্যায়ে এসে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ তথ্যটা এবার আপনাদেরকে জানাই। সম্প্রতি একটি ভিডিও পাবলিশ হয়েছে যেখানে সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে বাংলাদেশ একটি অসিয়ান লকড মানে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় পৌঁছাতে বাংলাদেশের অন্য দেশের সমুদ্র সীমা অতিক্রম করা ব্যতীত অন্য কোনো রাস্তা নেই। অর্থাৎ এই পথ অতিক্রম করতে ভারত এবং মায়ানমারকে অনুমতির সাপেক্ষে তাদেরকে ট্যাক্স দিতে হয়। তবে সম্প্রতি মায়ানমারের পরিস্থিতি পাল্টাচ্ছে। আরাকান আর্মি যদি বাংলাদেশের সাথে কাজ করে এবং বাংলাদেশ আর্মি যদি আরাকান আর্মিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের কাছে। এবং এটা এখন খুবই জরুরি। এই আরাকান অঞ্চল বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একসময় এই আরাকান অর্থাৎ রাখাইন রাজ্য বাংলাদেশের সঙ্গেই ছিল। বাংলার এই অবিচ্ছেদ্য অংশ আরাকান একসময় আবার পুনরুদ্ধার করা হবে, এটাই বাঙালির একমাত্র প্রত্যাশা। আর এই আরাকান অঞ্চল প্রাকৃতিকভাবে এবং সামুদ্রিক খনিজ সম্পদে পৃথিবীর সবথেকে সমৃদ্ধ। তাই পৃথিবীর যতগুলো শকুন আছে, এগুলোর চোখ এখন এই অঞ্চলের উপর রয়েছে। তাই সচেতন ও সাবধান থাকা উচিত আমাদের। এই আরাকান বা রাখাইন অঞ্চল আগে সম্পূর্ণ ছিল মুসলিম অধ্যুষিত। তবে মিয়ানমার থেকে ব্যাপক পরিমাণে বৌদ্ধরা এই আরাকানে পাড়ি জমায় এবং পরবর্তীতে মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করার চেষ্টা করে এবং আজও করছে। তবে এখানে বহু প্রাচীনকাল থেকেও কিছু বৌদ্ধ সম্প্রদায়ের বসবাস ছিল। তবে তখনকার বৌদ্ধ রাজারা ছিল মুসলমানদের প্রতি ধর্মপ্রাণ এবং আরাকান ছিল বাংলার আশ্রিত একমাত্র রাজ্য, যারা বাংলার সুলতানদের অনুগত থাকতেন এবং বাংলার সাথে অবিচ্ছেদ্য অংশ হিসাবে এই চট্টগ্রামের ও কক্সবাজারের বিভিন্ন অংশে বাণিজ্য পরিচালনা করতেন। পৃথিবীর মাত্র কয়েকটি দেশ আছে যাদের বহিঃসমুদ্রে যাওয়ার উন্মুক্ত পথ আছে, তাদের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ। কিন্তু এখন সেই অবস্থানে নেই, কারণ এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশ নিজস্ব ভূমি হারিয়ে এখন ওশান লকড একটি দেশে পরিণত হয়ে আছে। সামগ্রিকভাবে বলতে গেলে বাংলাদেশ তার জলসীমায় চূড়ান্তভাবে সার্বভৌমত্ব হারিয়েছে এবং সমুদ্র অঞ্চলের এই খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে পতিত সরকারের আতাতের ফলে। তাই এখন সময় এসেছে বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক তার দূরদর্শন বাঙালিকে জাতিকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারে এসব ষড়যন্ত্রের জাল থেকে। বাংলাদেশে আলোচিত এবং তুমুল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন তার চ্যানেলে একটি বিশ্লেষণমূলক তথ্য উপস্থাপন করেছেন। সেখানে আপনারা আরও বিস্তারিত তথ্য পেতে পারেন। সুতরাং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করুন। বেশি করে গাছ লাগান এবং নিজে শান্ত থাকুন ও অন্যকে শান্ত থাকতে আহ্বান করুন। অযথা সামাজিক বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, এতে আপনার এবং পরিবেশের দুটিরই অনেক ক্ষতি সাধন হয়। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখুন এবং জাকাত দিন। কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানেই অন্যায়ের সাথে আপোষ করা। তাই যে কোনো অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দলবদ্ধভাবে সেগুলোকে প্রতিহত করুন। তাহলে পরিবেশ বদলে যাবে এবং পৃথিবীর দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালি জাতি।
সবাই ভালো থাকবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন। আল্লাহ হাফেজ।